ওয়েলকাম টু সায়েন্স গামা। রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 10-এর যেগুলো তোমাদের সেকেন্ড সামেটিভের ম্যাথমেটিক্সের 1 এবং 2 মার্কসের অ্যান্সারের ভিডিও আপলোড করা চলছিল, তাই বেশিরভাগ স্কুলেরই অ্যান্সার কিন্তু দেওয়া হয়ে গেছে। তোমরা 151 নম্বর পেজে, যেটা 23 নম্বর স্কুল রয়েছে, তার অ্যান্সার চেয়েছিলে, সেই জন্য এই ভিডিওটি করা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এখানে একের দাগের একে বলা আছে, একটি অংশীদারি ব্যবসায় দুজন অংশীদার এ এবং বি এর মূলধনের অনুপাতটা দেওয়া আছে 5:6। তাদের প্রাপ্য লভ্যাংশের অনুপাত বলা আছে 3:2। তাদের মূলধন যেই সময়ের জন্য নিয়োজিত হয়েছিল সেই সময়টির অনুপাত আমাদেরকে নির্ণয় করে বলতে হবে। তো দেখো অ্যান্সারটা, এখানে আমরা প্রথমে কি ধরবো, যে সময়ের অনুপাতটা T1:T2, তাই এ এর মূলধন T1 সময়ের জন্য এবং বি এর মূলধন T2 সময়ের জন্য নিয়োজিত হয়েছিল, এটা আমরা ধরে নিলাম। এবার দেখো, এখানে বলা আছে মূলধনের অনুপাত 5:6, তাহলে 5:6 যেটা দেওয়া আছে তার সঙ্গে আমাদেরকে সময়টা গুণ করতে হবে। তাহলে 5:6 সঙ্গে যদি T1:T2কে আমরা গুণ করে দিই, কী পেয়ে যাব? 5 × T1:6 × T2, সেইটা সমান হয়ে যাবে লভ্যাংশ। লভ্যাংশ বলা আছে 3:2 অনুপাতে। তাহলে দেখে নাও কি হয়ে যাচ্ছে, 5T1/6T2 সমান 3/2। সেখান থেকে T1/T2 করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 3/2 × 6/5। কাটাকাটি করলে আমাদের হচ্ছে 9/5। তাহলে T1:T2 সমান হয়ে যাচ্ছে 9:5। এটাই আমাদেরকে জানতে চেয়েছিল, যে কোন সময়ের জন্য নিয়োজিত হয়েছিল তাদের মূলধনটা, তাদের অনুপাতটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে বলবো যে এ এবং বি এর মূলধন যে সময়ের জন্য নিয়োজিত হয়েছিল তার অনুপাত হলো 9:5, যেটা ছিল অপশান সিতে। সেই জন্য অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো একের দাগের 2, এখানে বলা আছে kx² + 2x + 3k = 0। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল যদি সমান হয় তাহলে k এর মান কত হবে? তো যেটা দেওয়া আছে সমীকরণটা আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এবার ধরে নিচ্ছি বীজ দুটো, একটি আলফা এবং অপরটি হচ্ছে বিটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি? -b/a হয় যখন দ্বিঘাত সমীকরণটা থাকে ax² + bx + c = 0। -b/a, তাহলে b এর জায়গায় কত আছে? এখানে দেখো +2 আছে, আর এর জায়গায় আছে k, তাহলে -2/k হবে। আর বীজদ্বয়ের গুণফল সমান আমরা কি জানি? c/a হয়, তাহলে c মানে হবে 3k, আর এর জায়গায় তো k আছে বললাম, তাহলে 3k হলো k। দেখো আলফা প্লাস বিটা সমান পেলাম -2/k, আলফা × বিটা সমান পেলাম 3k/k, k এর সঙ্গে k কেটে গেলে হচ্ছে 3। এবার দেখো বলাই আছে যে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল সমান হবে, তাহলে -2/k সমান হয়ে যাবে 3। দেখো সেখান থেকে আমরা k সমান কত পেয়ে যাচ্ছি? -2/3। এটা ছিল আমাদের অপশান বিতে, সেই জন্য অপশান বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট, -2/3 k এর মান হয়ে গেল। এবার দেখো একের দাগের 3, এখানে বলা আছে যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরলভেদে থাকে, তবে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে কোন ভেদে থাকবে? সরলভেদে, ব্যস্তভেদে, যৌগিক ভেদে, নাকি কোনোটিই নয়? দেখো ধরছি একটি চলরাশি x, সে সরলভেদে আছে কয়েকটি চলরাশি a b c d এদের গুণফলের সঙ্গে, ঠিক আছে। এবার দেখো জানতে চেয়েছে যে যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরলভেদে থাকে, তাহলে প্রথম চলরাশি অর্থাৎ যেটাকে আমরা ধরেছি x, এই চলরাশিটি অপর চলরাশিগুলির সঙ্গে কোন ভেদে থাকবে? দেখো যদি এরকম হয়, তাহলে x যদি ABCD এর গুণফলের সঙ্গে সরলভেদে থাকে, তাহলে x a এর সঙ্গে সরলভেদে থাকবে, b এর সঙ্গেও থাকবে, c এর সঙ্গেও থাকবে, আবার d এর সঙ্গেও থাকবে। সেই জন্য এদের সঙ্গে আলাদা আলাদাভাবে সরলভেদে থাকবে, তাই অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। একের থেকে 4এরটা দেখো, এখানে বলা আছে দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির AB এবং AC যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে P এবং Q বিন্দুতে স্পর্শ করলে PQ এর মান কত হবে? 4টে অপশান দেওয়া আছে। দেখো আমরা প্রথমে ছবিটা আঁকার চেষ্টা করি। এখানে বড় বৃত্তটা ও কেন্দ্রীয় বৃত্তের, বড় বৃত্তটা হচ্ছে এটা, আর যেটা ছোট বৃত্ত সেটা হচ্ছে এটা। যেহেতু কেন্দ্র একটাই তাই আমরা এইভাবে এঁকে নিয়েছি। এবার দেখো বড় বৃত্তটার AB যে ছোট বৃত্তটাকে P বিন্দুতে স্পর্শ করেছে, এবং বড় বৃত্তটির
এসি যে ছোট বৃত্তটিকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে পি কিউ আমরা যোগ করলাম। আবার বিসি যোগ করতে হবে, যেহেতু সমস্ত কিন্তু অপশনে বিসি রয়েছে। এবার দেখো এখানে আমরা কি পেলাম, এ বি এর মধ্যবিন্দু পেলাম পি এবং এসি এর মধ্যবিন্দু পেলাম কিউ, তাহলে পি কিউ আমরা যুক্ত করে দিয়েছি। আর যেটা বিসি সেখান থেকে আমরা কত পেলাম, দেখো বিসি যুক্ত করার পরে এবিসি ত্রিভুজ পেলাম। আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু দুটি সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং অর্ধেক হয়। এখানে দেখো পি কিউ হচ্ছে মধ্যবিন্দু দুটি সংযোজক সরলরেখা, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু দুটি সংযোজক সরলরেখা। তাহলে এদের দুজনকে যুক্ত করলে আমরা অবশ্যই পাবো বিসি বাহুর অর্ধেক মান। তাহলে পি কিউ এর মান হয়ে গেল হাফ অফ বিসি এর সঙ্গে সমান। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো পরের প্রশ্ন, এটা তোমাদের আগেও আলোচনা করা হয়েছিল 5 নম্বর স্কুলে, তাও একবার বলে দিচ্ছি। দেখো বলা আছে যে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি 9 সেন্টিমিটার হয়, তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখো এক্ষেত্রে 4টে অপশান দেওয়া আছে। দেখো আমরা কি জানি যে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতী হয়। তাহলে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য তার সঙ্গে কার অনুপাত করব, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য। কি পাবো, সেটার সঙ্গে সমান হয়ে যাবে প্রথম ত্রিভুজের পরিসীমা এবং দ্বিতীয় ত্রিভুজের পরিসীমার অনুপাতটা। তাহলে দেখো আমরা প্রত্যেকটার মান বসাবো। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য বলা আছে 9, তাই বসালাম। আর প্রথম ত্রিভুজের পরিসীমা বলা ছিল 20, দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা বলা ছিল 16, তাই আমরা বসিয়ে দিয়েছি। দেখো এবার দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়ে যাচ্ছি, 9 × 16/20, কাটাকাটি করলে আমাদের হচ্ছে 36/5। দেখো 5 দিয়ে যদি 36কে ভাগ করে দিই আমরা পাবো 7.2। তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 7.2 সেন্টিমিটার। এটা ছিল অপশান এতে, সেই জন্য অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। একের দাগের 6এরটা দেখো, এখানে বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার হ্রাস পেলে বক্রতলের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার হ্রাস পায়। তাহলে প্রথমে গোলকটির ব্যাসার্ধ কত ছিল সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো ধরে নিচ্ছি প্রথমে গোলকটির ব্যাসার্ধ ছিল 8 সেন্টিমিটার, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়ে যাবে, 4πr² বর্গ সেন্টিমিটার। এবার দেখো যদি গোলকটির ব্যাসার্ধ 1 সেন্টিমিটার কমে যায়, তাহলে পরিবর্তিত গোলকটির ব্যাসার্ধ কত হয়ে যাবে, প্রথমে ছিল আর এর থেকে 1 কমে গেলে r-1 সেন্টিমিটার, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, 4πr²। এখানে r এর পরিবর্তে r-1² হবে বর্গ সেন্টিমিটার। এবার দেখো কি বলা আছে, যদি 1 সেন্টিমিটার তার ব্যাসার্ধ কমে, তার বক্রতলের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার কমে যাবে। প্রথমে ছিল 4πr², এটার থেকে যদি 88 কমে যায় তাহলে কত হয়ে যাবে, 4πr² - 88। সেটার সঙ্গে কি সমান হয়ে যাবে, 4π × r-1 এর হোল স্কোয়ার সমান হয়ে যাবে। দেখো প্রথমে 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলাম, কি পেলাম, π × r-1 এর হোল স্কোয়ার সমান πr² - 22। এবার দেখো পায়ের জায়গায় আমরা 22-এর সাথে বসিয়ে দিচ্ছি, তাহলে এটা পাচ্ছি। এবার প্রত্যেককে আমরা 22 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 1-এর সাথে × r² - 2r + 1 পেলাম। কারণ কি r-1 এর হোল স্কোয়ার মানে কি হয়, a - b এর হোল স্কোয়ার মানে হয় a² - 2ab + b²। তাহলে r-1² মানে হয়ে যাবে r² - 2r + 1। দেখে নাও, তারপরে 22 দিয়ে সবাইকে ভাগ করে দিলে আমরা এই স্টেপটা অবধি আসতে পারবো। দেখো 1-এর সাথে দিয়ে যদি আমরা ভেতরের পুরোটাকে গুণ করি, তাহলে 1-এর সাথে × r² - 2-এর সাথে × r + 1-এর সাথে আসবে, আর ডান দিকটা একই থাকবে। তাহলে দেখে নাও 1-এর সাথে r² এর সঙ্গে 1-এর সাথে r² কেটে যাবে। তাহলে যদি আমরা এই 1-এর সাথে সঙ্গে 1 যোগ করে দিই, কারণ -1কে আমরা বাম দিকে নিয়ে যাই, তাহলে এটা পাবো। আর -2-এর সাথে rকে আমরা ডান দিকে নিয়ে আসলে 2-এর সাথে r পাবো। দেখে নাও 1-এর সাথে সঙ্গে 1 যোগ করলে পাই আমরা 8-এর সাথে, আর 2-এর সাথে r যেটা ছিল সেটা একই থাকলো। তাহলে r সমান হয়ে গেল 8/2 মানে 4। তাহলে প্রথমে গোলকটির ব্যাসার্ধ ছিল অপশান এতে যেটা আছে 4 সেন্টিমিটার, সেটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 1-এর দাগের 7-এরটা দেখো, এখানে বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেন্টিমিটার, উচ্চতা বলা আছে 3 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটির আয়তন কত হবে, 4টে অপশান দেওয়া রয়েছে। দেখো শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল যেটা আছে দেওয়া, সেটা আমরা একবার লিখলাম।
আর শঙ্কুটির উচ্চতাকেও লিখে নিলাম। দেখো আমরা কি জানি, শঙ্কুর আয়তনের সূত্র হয় 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফলের পরিবর্তে আমরা 4πr² লিখতে পারবো, উচ্চতার পরিবর্তে 3 লিখতে পারবো। তাহলে কত হয়ে যাচ্ছে, কাটাকাটি করে হয়ে যাচ্ছে 4πr² ঘন সেন্টিমিটার। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আছে অপশান ডিতে, 4πr² ঘন সেন্টিমিটার। দেখো এরপরে 2 দাগের 1, এখানে বলা আছে x² সরল ভেদে আছে কার সঙ্গে, 1/√y³ সঙ্গে। এবার বলা আছে x সমান 1/√2 হলে y সমান 2 হয়, তাহলে ভেদ ধ্রুবকের মান কত? যেটা প্রথমে দেওয়া আছে সেটা আমরা লিখলাম, যেখানে k ধরলাম অশূন্য ভেদ ধ্রুবক, সেখান থেকে আমরা পেলাম x² সমান k ইন্টু 1/√y³। তাহলে দেখো k সমান আমরা লিখতে পারবো কোনাকুনি গুণ করলে x² ইন্টু √y³। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এবার দেখো 1 নম্বর সমীকরণে x সমান 1/√2 এবং y সমান 2 বসাচ্ছি, তাহলে কত পেয়ে যাব? k এর মান আমরা পেয়ে যাচ্ছি, দেখো 1/√2 এর হোল স্কোয়ার ইন্টু √2/3। তাহলে দেখো যেটা রুট ছিল সেখান থেকে আমরা লিখতে পারলাম 2⁻³ 3/2 মানে হচ্ছে 1 + 1/2। দেখো পাওয়ারটা ভেঙে যাবে, তাহলে 2 গণিত √2 হবে। আর হাফ তো একসঙ্গে গুণ ছিলই, তাহলে 2 এর সঙ্গে 2 কেটে গেলে আমরা পাবো √2। √2 হয়ে যাচ্ছে আমাদের k এর মান। অতএব নির্ণেয় ভেদ ধ্রুবকের মান সমান √2। এটা লিখবে ভেদ ধ্রুবকের মান সমান √2, কারণ কোশ্চেনে বলা আছে ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবকের মান সমান √2, এটা একটু কারেকশন করে নেবে। এরপর দেখো 2 দাগের 2, এখানে বলা আছে PQRS একটি ট্রাপিজিয়ামের PS কার সঙ্গে সমান্তরাল আছে, QR এর সঙ্গে, এবং PR ও QS কর্ণ দুটি পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। যদি PO সমান 3, RO সমান x-3, SO সমান x-2 এবং QO সমান 3x-13 হয়, তাহলে x এর মান কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো যদি তোমরা এইরকম একটা ট্রাপিজিয়াম আঁকো যার PO সমান 3, OS বা SO সমান x-2 সেন্টিমিটার, OQ সমান 3x-13 সেন্টিমিটার এবং OR সমান বলা আছে x-3 সেন্টিমিটার। দেখো এই ছবি অনুযায়ী তোমরা কি দেখতে পাচ্ছ, এরা দুজন পরস্পরের বিপ্রতিপকোণ, আবার এরা দুজন পরস্পরের বিপ্রতিপকোণ। দেখো দুটো ত্রিভুজ, একটা হচ্ছে POS আর একটা হচ্ছে OQR। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হচ্ছে বিপ্রতিপ বলে। আর একটা দেখো এইভাবে আঁকলে বুঝতে পারবে, দুটো সমান্তরাল সরলরেখা, একটি মাত্র সাধারণ ছেদক, দেখো বিপরীত পার্শ্বে অবস্থিত, তাহলে এই দুটো কি কোণ হয়ে যাচ্ছে, একান্তর কোণ হয়ে যাচ্ছে। তাহলে সেটাও আমরা লিখতে পারবো। বাকি কি বাকি রইল, এরা দুজন যদি সমান হয়ে যায় তাহলে বাকি থাকে এই কোণ দুটো, অবশিষ্ট কোণ দুটিও সমান হয়ে যাবে। অর্থাৎ এই দুটো ত্রিভুজ পরস্পর কি হয়ে যাচ্ছে, সদৃশ্য হয়ে যাচ্ছে। আর আমরা কি জানি, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী যদি সদৃশ্য হয়ে যায় তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত কিন্তু সমান হয়ে যায়। তাহলে দেখো আমরা লিখতে পারবো OS/OQ সমান OP/OR। তাহলে প্রত্যেকটা যদি আমরা মান বসিয়ে দিই, দেখো কোশ্চেনে দেওয়াই ছিল সেই মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। এখানে মান বসিয়ে পাই x-2/3x-13 সমান হয়ে যাচ্ছে 3/x-3। এবার কোনাকুনি গুণ করলে সমাধানটা তোমরা নিজেদের মতো সুবিধা মতো করবে। দেখো কোনাকুনি গুণ করলে আমরা x-2 ইন্টু x-3 সমান পাচ্ছি 3 ইন্টু 3x-13। তাহলে দেখো গুণ করে দিলে হচ্ছে x² - 2x - 3x + 6, সেইটা সমান 9x - 3 × 39। দেখো এবার আমরা কি পেয়ে যাব, এবার আমরা পেয়ে যাব x² - 5x + 6 - 9x + 39। এই দুটোকে পুরোপুরি আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে এসেছি। তাহলে দেখো x² - 14x + 45 আমরা পেলাম। এবার মিডিল টার্ম ফ্যাক্টর যদি আমরা করে দিই তাহলে x² - 9 + 5 × x + 45 = 0 পাবো। 14কে আমরা 9 + 5 হিসেবে ভাঙতে পারবো, সেখান থেকে হয়ে যাচ্ছে x² - 9x - 5x + 45, সেটা সমান 0। এবার দেখো কমন নেওয়ার পালা। কমন নিলে প্রথম দুটোর থেকে x কমন যাবে, শেষ দুটোর থেকে -5 কমন যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে, -5 × x - 9 সমান 0। এবার দেখো এই দুটোর থেকে x - 9 কমন চলে এলো, x - 9 × x - 5 সমান 0। তাহলে এদের দুজনের মধ্যে যে কোনো একজন 0 হলে তাদের গুণফলটা 0 হয়ে যাবে।
হয় x - 9 সমান 0 হবে, নতুবা x - 5 সমান 0 হবে। তাহলে x এর একটা মান পেলাম 9, আর একটা মান পেলাম 5। অতএব নির্ণেয় সমাধান আমরা বলতে পারবো x এর মান 9 অথবা 5 হবে। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার দেখো 2 এর দাগে 3 এরটা। এখানে বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে এইচ, সি এবং ভি হলে প্রমাণ করতে হবে 3π VH² - C²H² + 9V² সমান 0 হবে। দেখো প্রথমে ধরে নেব শঙ্কুটির উচ্চতা h, তির্যক উচ্চতা l এবং ভূমির ব্যাসার্ধ হচ্ছে r একক। তাহলে উচ্চতার সঙ্গে তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের কি সম্পর্ক হয়? তির্যক উচ্চতার বর্গ সমান উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধের স্কোয়ার। এইরকম যদি একটা শঙ্কু হয়, তার এইটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ r, এইটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা h, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। সেই শর্ত অনুযায়ী l² সমান h² প্লাস r² হয়। বাকি যেগুলো দেওয়া আছে c সমান πr/l, কারণ বক্রতলের ক্ষেত্রফলকে c দিয়ে চিহ্নিত করেছে, আয়তনকে v দিয়ে চিহ্নিত করেছে, আয়তন সমান হয়ে যাবে 1/3 πr²h। তাহলে দেখে নাও এই মানগুলো আমরা বসাবো 3π VH³ - C²H² + 9V² এ। প্রত্যেকটার মান বসিয়ে দিয়ে এটা আমরা পেলাম। এবার দেখো যদি আমরা গুণ করে দিই তাহলে 3π × 1/3 πr²h × h³ হবে। এটা যেমন πr/l এর হোল স্কোয়ার আছে, সেই জন্য হয়ে গেল π² r² × l², h² বাইরে ছিল, গুণ সেটা রইল। আর একটা দেখো এক্ষেত্রে বলা আছে 1/3 πr² এর হোল স্কোয়ার, তাহলে 1/3 এর হোল স্কোয়ার করলে 1 9, π² করলে π², r² এর হোল স্কোয়ার করলে r⁴ হবে, আর h এর হোল স্কোয়ার করলে h² হবে। দেখো কাটাকাটি করে আমরা কি পাচ্ছি, π² r² × h⁴। আর এক্ষেত্রে পাচ্ছি দেখো l² এর মান আমরা r² + h² বসিয়ে দিলাম 1 নম্বরের সাহায্যে। π² r² × r² + h² × h²। আর এক্ষেত্রে দেখো আমরা পেলাম π² r⁴ × h²। তাহলে দেখো এই জায়গাটা আমরা যদি গুণ করে দিই কি পাবো, -π² r⁴ × h² -π² r² × h⁴। বাকি সব একই রইল। দেখো সব কাটাকাটি করার পরে আমরা কি পেলাম, 0 পেলাম। সেই জন্য আমরা বলবো কি, যে আমাদেরকে যেটা প্রমাণ করতে দেওয়া ছিল সেটা সমান 0 আমাদের প্রমাণ হয়ে গেল। আর লাস্ট যেই কোশ্চেনটা রয়েছে 2 এর দাগে 4, সেটা তোমরা 12 নম্বর স্কুলে 2 এর দাগে 3 এর সমাধানটা দেখে নেবে। পুরানো ভিডিও থেকে দেখলেই কিন্তু তোমরা সমাধানটা বুঝতে পারবে। এইগুলোই ছিল 1 এবং 2 মার্কসের সমস্ত সলিউশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স কামার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।